সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। বিধ্বংসী ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি, ব্যাহত ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা। ময়নাগুড়িতে তন্ত্র সাধনার নামে নাবালিকাকে বলির চেষ্টা, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। রাজগঞ্জ বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক, দুর্নীতি নিয়ে কড়া বার্তা বিধায়িকা শিখা চ্যাটার্জির। বিধানসভা স্পিকার রথীন ঘোষকে জলপাইগুড়িতে উষ্ণ সংবর্ধনা। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে ভয়াবহ ঝড়ে লন্ডভন্ড একাধিক গ্রাম, ক্ষতিগ্রস্তদের পাশে বিধায়ক অনন্তদেব অধিকারী। ভোর রাতের ভয়াবহ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হল জলপাইগুড়ির নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মণ্ডলঘাট সহ বিস্তীর্ণ অঞ্চলে ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে যায় একাধিক গ্রাম। স্থানীয় সূত্রে খবর, ঝড়ে 600-রও বেশি বাড়ির চাল উড়ে গিয়েছে, কয়েক হাজার গাছ উপড়ে পড়েছে। গ্রাম পঞ্চায়েত এলাকার পরপর 5টি গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ঝড়ের জেরে বিদ্যুৎ পরিষেবাও সম্পূর্ণ বিচ্ছিন্ন। সকালে রেল লাইনের উপর রেলের বৈদ্যুতিক তারে গাছ ভেঙে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়। পরে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। বর্তমানে প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চালাচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। প্রশাসনের কাছ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাবও নেন। পাশাপাশি ত্রাণ, ত্রিপল আর শুকনো খাবারের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান তিনি। কি বলবো, তখন মনে হয় ঘর বাড়ি উড়ে গেছে। তখন আমি কি করবো, বাচ্চা কাচ্চা নিয়ে যে চোখের নিচে ঢুকছি আমরা সবাই মিলে, 2টা বাচ্চা আমার ছোট ছোট, ওদের নিয়ে চোখের নিচে ঢুকলাম, ঝড় বাড়ি সব উড়ে গেছে। বাইরে বেরিয়ে দেখি গাছ গাছালি ভেঙে সব নষ্ট হয়ে গেছে। আর ঘরের কি অবস্থা? ঘরেতে কিছুই নেই, আমার সব কিছু নষ্ট হয়ে গেছে, কিছু নেই। চাল ঠাল উড়ে গেছে, যত খাবার দাবার ছিল সব নষ্ট হয়ে গেছে, কিছু নেই। জামা কাপড় যা ছিল সব ভিজে মিজে একেবারে মানে সব তছনছ হয়ে গেছে। আর কি কিছুই নেই ঘরে আমার। এখন যদি সরকারের কাছে আবেদন, কিছু যদি আমার প্রার্থনা শুনে। ওই যে ঝড় বৃষ্টি আসছে, ঘর থেকে বের হওয়া পারি না, টিনগুলো সব ভাঙে ভেঙে পড়ে। বাচ্চারা নিয়ে কষ্ট করে থাকি ঘরে। বাচ্চার আমার অবস্থা আসা, তারপর কান্না চিল্লাল্লে করি, মানুষের তো শোনা যায় না। না সবার তো এখানে না। তো বলছি, ঘরে কে কে ছিলেন তখন? তখন এই ঘরে ছিল নাতিনি ছিল, বেটা বৌমা ছিল। তারপর পরে গেল আমার ঘরে, যে ওইখানে সবাই আসি, সবাই এখানে চিল্লাচিল্লি করি। নন্দনপুর বোয়ালমারি অঞ্চলে বাঁশকাঠিয়া পূর্ব বুথ, এই অঞ্চলে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে আর কি আজ সকালবেলা, তা দেখতে আসলাম এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। আমি বিডিও সাহেবকে অলরেডি সকালে জানিয়েছি এবং আবার এটা পুরো রিপোর্ট আমি বিডিও সাহেবকে বলবো যে এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করুন এবং কিছু শুকনো খাওয়ার ব্যবস্থা করুন, ত্রিপদের ব্যবস্থা করুন, এসব তো বলবো কি। কত বাড়ি এখনো পর্যন্ত কিছু হিসাব করতে পেরেছেন? মোটামুটি না, এখন সেইভাবে আমাদের হিসাব হয়নি। পুরো রাস্তাটাই চলছে, রাস্তা ভেঙে গেছে। যেদিক দিয়ে ঝড় হয়েছে, পুরো ঝড়ের কবলেতে প্রচুর বাড়ি হয়েছে। আমি সবাইকে বলেছি, আমার এখানকার যে নেতৃত্ব আছে এবং প্রধান আছে আমাদের, তাদেরকে বলছি পুরো রিপোর্ট আমাকে দিতে। সেই রিপোর্ট দিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নেব আমি। পিনাকি শিলের রিপোর্ট। ভোর রাত্রে প্রবল ঝড় বৃষ্টিতে ব্যাপকভাবে ব্যাহত হলো ট্রেন চলাচল। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দীঘাগামী পাহাড়িয়া এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে মণ্ডলঘাট রেলওয়ে গেট সংলগ্ন এলাকায়। হলদিবাড়ি স্টেশন সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরবেলায় প্রায় 4:15 নাগাদ ট্রেনটি হলদিবাড়ি স্টেশন ছেড়ে এনজেপির উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলঘাট স্টেশনের কাছে পৌঁছতেই প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রেনটি। লোকো পাইলট দূর থেকে দেখতে পান রেল লাইনের উপরে একটি গাছ ভেঙে পড়েছে। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন তিনি। তাতেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। প্রত্যক্ষদর্শী বাবলু রায় জানান, স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ওভারহেড বিদ্যুতের তারের ওপরে একটি বটগাছের ডাল ভেঙে পড়ে। এরপরেই তার থেকে আগুনের ফুলকি ছড়াতে শুরু হয়। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি দাঁড়িয়ে যায়। ঘটনার জেরে ওভারহেডের তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ফলে সকালে হলদিবাড়ি স্টেশন থেকে লোকাল প্যাসেঞ্জার ট্রেন ছাড়াও বামনহাট বালুরঘাট এক্সপ্রেস নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি। বহু যাত্রী স্টেশনে এসে দুর্ভোগের শিকার হন, অনেকে ফিরেও যান। রেল সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকারী ইঞ্জিন পৌঁছে গাছ সরিয়ে ওভারহেড বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা শুরু হয়। কি হয়েছে, কি দেখছেন আপনি ট্রেনে? আগুন লাগছে ট্রেনে, ওই যে উপরে যে সিটে ঝুলছিল না ওইটাই। কতক্ষণ আগুন জ্বলছে আর তারপরে কি হলো? তারপরে কি ট্রেন তো বন্ধ হয়েছে, হ্যাঁ 4:30 বাজে। কেন আগুন লাগলো ওখানে? কবে? ওই যে ঝড়ে ঘরে কি হয়েছিল? গাছ পড়ছিল, গাছের ডাল। চলন্ত ট্রেনে নাকি? চলন্ত ট্রেনে তো, তখন ট্রেন দাঁড়ায় গেছিল কিছুক্ষণ পরে। আর এখন কি অবস্থা আছে? এখন তো অবস্থা খুব খারাপ। ট্রেন কি এখনো আছে? ট্রেন দাঁড়ায় আছে। আরে আমি দেখলাম ভোর 4:30, ভোর 4:30 দেখলাম যে ট্রেনটা যখন আসতেছে, তখন যে মনে করো যে ট্রেনটাও ঢুকতেছে আর যে ঝড়টা এমনভাবে আসলো, মানে আতঙ্কর মতো, ঠিক আছে। তখন যে ট্রেনটা যখন ছেঁচড়ায় আসতেছে ব্রেক করে, তখন মনে করো যে একবারে পুরা আগুন জ্বলতেছিল ফায়ারিং হয়ে উপরের তারগুলো দিয়ে, বোমবাস্টের মতো। তারপরে কি হলো ট্রেনটা? তারপরে ট্রেনটা এসে এখানে দাঁড়ায় পড়লো, এইটুকুই দেখলাম আমি, আর কিছু দেখিনি। কোন স্টেশন? এটা মন্ডলঘাট রেল স্টেশন। আর তারের মধ্যে কি গাছ টাছ পড়ছিল? আর তারের উপরে কি, হ্যাঁ ওই যে বট গাছের ঠালগুলো ভেঙে পড়ছে, তার জন্য এরকম হয়েছে নাকি? হ্যাঁ তার জন্যই এরকম হয়েছে। আর ট্রেনে কি প্যাসেঞ্জার কিছু ছিল না, ট্রেনে প্যাসেঞ্জার তো তখন তো দেখতে পাইনি, এখনও আছে কি না নাই বলতে পারবো না। ময়নাগুড়িতে স্কুলে যাওয়ার পথে এক হৃদয় বিদারক টোটো দুর্ঘটনায় মৃত্যু হল 6 বছর বয়সী স্কুল ছাত্রীর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ময়নাগুড়ি থানার অন্তর্গত জলপেশ মোড় সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম ভাগ্যশ্রী রায়, বয়স 6। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো এদিনও টোটো করে স্কুল যাচ্ছিল ছোট্ট ভাগ্যশ্রী। সেই সময় আচমকাই পাশের চা বাগান থেকে একটি ছাগল শিয়ালের তাড়া খেয়ে রাস্তায় নেমে পড়ে। হঠাৎ সামনে প্রাণীটি চলে আসায় টোটো চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে উল্টে যায় টোটো। দুর্ঘটনায় গুরুতর আহত হয় ভাগ্যশ্রী। স্থানীয়রা দ্রুতই উদ্ধার কাজে হাত লাগান, কিন্তু শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলে মৃত্যু হয় ছাত্রীর। খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা এলাকায় যানবাহন চলাচলে আরও নিরাপত্তা আর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি তুলেছেন। এই স্কুল টাইমে একটা বাচ্চা, ছোট বাচ্চা, 5 বছর মতো বয়স, মেয়ে বাচ্চা, জলপেশ চাইল্ড হেভেন একাডেমিতে পড়ে। তো স্কুলে যাচ্ছিল, ওর ছোটো ঠাকুরদাদা টোটোতে করে নিয়ে যাচ্ছিল। যাবার সময় জলপেশ মোড় পেরিয়ে যে চা বাগানগুলো আছে জলপেশের রাস্তায়, ওই বাগানের ওখান থেকে কয়েকটা ছাগলকে শিয়ালে তাড়া করে। ছাগল আর শিয়াল মানে টোটোর সামনে আসাতে টোটো ব্রেক করে ফেলে, টোটোটা পাল্টি হয়ে যায়, পাল্টি গিয়ে বাচ্চাটা চাপা পড়ে এবং মারা যায়। রাজগঞ্জ বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক, দুর্নীতি নিয়ে কড়া বার্তা বিধায়িকা শিখা চ্যাটার্জির। রাজগঞ্জ ব্লক উন্নয়ন অফিসে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন শিখা চ্যাটার্জি এবং দীনেশ সরকার। নবনির্বাচিত 2 জনপ্রতিনিধিকে সংবর্ধনা জানিয়ে বৈঠকের সূচনা করেন ব্লক উন্নয়ন আধিকারিক সৌরভ কান্তি মণ্ডল। বৈঠকে বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্প, প্রশাসনিক কাজের অগ্রগতি এবং এলাকার উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও রাজগঞ্জ এলাকায় একটি অগ্নি নির্বাপন কেন্দ্র স্থাপনের বিষয়েও আলোচনায় উঠে আসে বলে জানান বিধায়ক দীনেশ সরকার। বৈঠক শেষে বিধায়িকা শিখা চ্যাটার্জি বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কড়া বার্তা দেন। তিনি স্পষ্টভাবে জানান, দুর্নীতির সঙ্গে যুক্ত কোনো আধিকারিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার, তৃণমূল সরকারের নেত্রী যিনি ছিলেন, আসল নাটের গুরু বদমাইশ মহিলা ছিলেন, তার সম্পর্কে আমার কিছু বলারই কিছু নেই। এখানে 2টো ছিল বিধানসভা, 18 এবং 19, 2টো বিধানসভার একটা বিধানসভাকে মাইনাস করে রেখে দেওয়া হয়েছিল, তাদের ডাকা যাবে না, তাদের কোনো কাজ এখান থেকে করা যাবে না। এখানে যারা পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল, যারা বিরোধী ছিল, যারা পঞ্চায়েত মেম্বার আছে বিরোধী, তাদের জন্য আলাদা অ্যালটমেন্ট
এবং যারা শাসক দলে ছিল তাদের জন্য আলাদা অ্যালটমেন্ট। তারা সমস্ত ক্ষেত্রে যে দুর্নীতি করে গেছে, আগামীতে সেগুলো অবশ্যই সে বিচারের ব্যবস্থা হবে, কোনো চিন্তার কারণ নেই। চুরি করে খেয়ে লুকিয়ে থাকা যায় না, ফাঁস হয়ে যায়। এখনো তাই হচ্ছে। প্রশান্ত বাবু ওকে তো মানে সত্যি কথা বলতে কি, মানুষ যতখানি ঘেন্না করছে, প্রশাসন থেকে আরম্ভ করে বর্তমানে সেইভাবে ঘেন্না করছে। উনি কিভাবে এইভাবে ঘুরে বেড়াচ্ছেন আগামী দিন, এই সরকার কিন্তু প্রশান্ত বাবুকে ছেড়ে দেবে না। ওনাকে বাবু বলছেন কোন হিসেবে? যিনি একজন মার্ডারার, যিনি একজন মানে কি বলবো স্মাগলার, কোনো কিছুতে তার দুর্নীতিতে বাদ নেই, কার হাত তার মাথায় আছে, যার জন্য আজকে এইভাবে তিনি এই ঘুরে বেড়াচ্ছেন। তিনি ইলেকশনের আগেও আপনার গজলডোবার এখানে এসে খুব নাচানাচি করে গেছেন। তিনি এখানে বিডিও অফিসের সামনে এসে নাচানাচি করে গেছেন। পুলিশ যেহেতু 5টা পুলিশ ছিল, সেই পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেনি। কিন্তু বর্তমান পুলিশ যদি সেই ধরনের কাজ করে, পুলিশের উপযুক্ত ব্যবস্থা হবে। সুতরাং ওই প্রশান্ত বর্মনের জন্য প্রত্যেকে মুখিয়ে আছে কবে সে অ্যারেস্ট হবে। তাহলে সেই ফাইল কি আপনারা অবশ্যই অবশ্যই হবে। অন্যদিকে বিধায়ক দীনেশ সরকার বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির যে অভিযোগ উঠেছিল, ভবিষ্যতে যাতে সেই ধরনের পরিস্থিতি আর না হয় সেই বিষয়ে প্রশাসনের আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি একটা বৈঠক হলো আর কি, প্রশাসনিক বৈঠক। সেখানে আলোচনা হলো বিভিন্ন বিষয়ের উপর। যেরকম আপনারা ধরুন সামাজিক যে প্রকল্পগুলো আছে, 100 দিনের কাজ থেকে শুরু করে, ওই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে, পিএইচি জলের ব্যবস্থার থেকে শুরু করে, ওই বিএলআরও অফিসের যে কাজগুলো সেগুলোর থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আলোচনা হলো। হ্যাঁ, ফায়ার ব্রিগেডের ব্যবস্থা আমরা কিছুদিনের মধ্যে একটা আলোচনা হবে সেই ডিপার্টমেন্টে বসে আর কি। এই ব্লকেরই প্রাক্তন যে ভিডিও ছিল তাকে অভিযোগ বরাবরই আপনারা করতেন, তো সেই বিষয়টা নিয়ে কোনো আলোচনা? শুনেন, বিশেষ করে চোরদের সম্বন্ধে কি বলবেন? বিগত দিনের সরকার যেভাবে পরিচালিত হয়েছে, যেভাবে দুর্নীতিগ্রস্ত, 100 দিনের কাজ থেকে শুরু করে, ওই বার্ধক্য ভাতার থেকে শুরু করে, যেসব প্রকল্প ছিল সামাজিক প্রকল্প, বিভিন্নভাবে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সেখানে চুরি। সেই চুরিটা বন্ধ করার জন্যই আমরা আজকে বিডিও অফিসে এসে সমস্ত আধিকারিক এবং এখানকার বিডিও সাহেবকে আমরা বলে গেলাম, সরকার পরিবর্তন হয়েছে, জনগণ চেয়েছে, পরিবর্তনের জন্যই, চোরদেরকে হাঁটানোর জন্যই নতুন সরকার আসলো। সেই সরকারে যেন কোনো দুর্নীতি না হয় সেইভাবে ওনারা কাজ করবেন। আর যদি কোনো আধিকারিক ওই আগের মতো চিন্তা করেন যে পঞ্চায়েতকে নিয়ে কাজ করবেন, দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতকে নিয়ে কাজ করবেন, সেটা হবে না। আমরা খোলাখুলি বলে দিয়েছি যে যারা স্বচ্ছভাবে কাজ করবে তারাই শুধু থাকবে, আর যারা দুর্নীতিগ্রস্ত কেউ কাজ করতে পারবেন না। এবং যদি কোনো আধিকারিক এর সাথে জড়িত থাকেন, আগামী দিন সেই প্রশাসনিক ব্যবস্থা ওনাদের উপরেও ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজগঞ্জের ব্লক উন্নয়ন আধিকারিক সৌরভ কান্তি মণ্ডল জানান, এদিনের বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রশাসনিক কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য আগামী দিনে প্রতি মাসে রিভিউ মিটিং অনুষ্ঠিত হবে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে ব্লক পর্যায়ে আমাদের 2 নবনির্বাচিত বিধায়ক মহোদয়া এবং মহোদয়কে নিয়ে আমাদের একটি কার্টসি মিটিং এবং রিভিউ মিটিং নয়, আমাদের একটা কার্টসি মিটিং করা হয়েছে, যেখানে আমাদের গভর্নমেন্টের যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলো কিভাবে প্রকল্প বাস্তবায়িত হয় সেই ব্যাপারে তাদেরকে অবহিত করা হয়েছে। এবং আগামী দিনে রাজ্য সরকারের যে নির্দেশিকাগুলো রয়েছে সেগুলো যে দিশাতে প্রবাহিত হবে সেই ব্যাপারে তাদের কাছ থেকে সুচিন্তিত মতামত আমরা চেয়েছিলাম, তারা সেটা দিয়েছেন। এই মিটিং এখন নিয়মিতভাবেই হবে, প্রতি মাসেই আমরা একটি করে এরকম মিটিং রাখব, যেখানে সমস্ত ডিপার্টমেন্টের যতগুলি দপ্তর আমাদের রয়েছে, প্রায় 29টি দপ্তর নিয়ে আমাদের কাজ করতে হয়, ইনক্লুডিং আমাদের লাইন ডিপার্টমেন্টের বিভিন্ন দপ্তরগুলি রয়েছে, তাদের সব অফিসারদের নিয়ে এবং গ্রাম পঞ্চায়েতের সমস্ত স্টাফদের নিয়ে আমরা একসাথে আরও প্রতি মাসেই একটি করে রিভিউ মিটিংয়ের আয়োজন করব, যেখানে আমাদের বিধায়কগণ উপস্থিত থাকবেন
এবং তাদের যা মতামত বা নির্দেশ তারা সেখানে আমাদেরকে দেবেন এবং সেই অনুযায়ী আমরা রাজ্য সরকারের যে প্রকল্পগুলি আছে সেগুলি যাতে সঠিক বাস্তবায়ন সঠিক সময়ে হয়, সঠিক রূপায়ণ করা সম্ভব হয়, সেইগুলো নিয়েই আমরা আলোচনাটা করব। মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন বৃদ্ধা। বুধবার রাত্রিবেলায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিলিগুড়ি আমবাড়ি রাজ্য সড়কের গোকুল ভিটা এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধা মেয়ের বাড়ি থেকে টোটো করে ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি বাইক তাকে সজোরে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া। ইতিমধ্যে ঘাতক বাইক আর চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে ভোরের আলো থানার পুলিশ। টোটো থেকে নামার পরে বাইক এসে ধাক্কা লেগে চলে গেছে। বাইকটা কোথায় গিয়েছে? বাইকটা এই সাইড দিয়ে চলে গেছে। দিদা গেছিল চালা এসে পিসি বাড়ি গেছিল, ওখান থেকে 4-5 দিন গেছিল। আসার সময় ওই যে আজকে আসলো, একদম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, টোটো থেকে নামার পরে বাইকটা এসে ধাক্কা লেগে চলে গেছে। আমি পুরো আপনার ভয় আছি, আমি আর আমার মা আছি, আর কেউ নাই এখানে। পিনাকি শিলের রিপোর্ট। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত স্পিকার রথীন বোস বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা কার্যালয়ে উপস্থিত হলে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলা বিজেপি কার্যালয়ে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, ধূপগুড়ি মণ্ডলের শীর্ষ নেতা চন্দন দত্ত, জেলা সভাপতি শ্যামল রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্পিকার রথীন বোস বলেন, সব বিধায়কদের আমি নিজের পরিবারের মতো দেখব, সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব, বিভিন্ন উৎসবে শুভেচ্ছা বার্তা পাঠাবো, পাশাপাশি বিধানসভার বাইরে দলীয় কাজকেও যথাযথ গুরুত্ব দেব। এদিকে এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলা বিজেপি কার্যালয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় বলে জানা গেছে। ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকেরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তোলেন। আমি জলপাইগুড়ি জেলাতে আমি যখন প্রথম বিজেপিতে জয়েন করলাম, রাজ্য কমিটির মেম্বার হিসাবে আমাকে জেলা কমিটির মেম্বার নিল। তারপরে সঙ্গে সঙ্গে এই 3-15 মধ্যে আমাকে বলল, না জেলা কমিটি হবে না, আমাদের রাজ্য কমিটিতে আসবে। রাজ্য কমিটি গিয়ে জলপাইগুড়ি জেলার ইনচার্জ হিসাবে আমাকে দিল। তখন আমি সমস্ত মণ্ডলে ঘুরতে যেতাম, যে কোনো মণ্ডলে যে কোনো দিন গিয়ে যেতাম, গিয়ে 10-12 জন 15 জন লোক নিয়ে মিটিং হতো, ভালো লাগতো। তারপর পঞ্চায়েত ইলেকশন এলো, এক করে আমরা আস্তে আস্তে সংগঠনকে এগোলাম। একের পর এক রাজ্য কমিটি আমাকে দায়িত্ব দিল। কিন্তু পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আমাকে সবসময় কোনো না কোনো ভালো জায়গায় কাজ করার সুযোগ দিয়েছে, যে জায়গাটায় আমি নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছিলাম। আমার সবচেয়ে যেটা ভালো লাগে, যে কাজ করার কোনো জায়গা কিন্তু সেরকমভাবে নির্দিষ্ট থাকে না, প্রত্যেকটা জায়গায় কাজ আছে এবং কাজ করাটা নিজেকে তৈরি করে নিতে হয়। কাজ করার জায়গা আমার কাজ নেই। দেখুন, আমি একটা জিনিস ছোট্ট একটা কথা বলি। আমি যখন স্পিকার হিসাবে এলাম, স্পিকার রেজিস্ট্রেটার একজন, সে বেশি মানুষের সাথে মিশতে পারে না, জানতে পারে না। তো আমি প্রথম সিদ্ধান্ত নিলাম যে আমার সমস্ত এমএলএ ডেটাবেস তৈরি করবো। এমএলএ বার্থডে কবে আছে দেবো, এমএলএ পরিবারে কে আছে করবো, এবং তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করবো। আমার সে কাজটা হয়ে গেছে। তো প্রতিটা বার্থডেতে আমি গ্রিটিংস পাঠাবো। কাজ তো এইভাবে তৈরি হবে না। এমএলএ আমার পরিবার, ফার্স্ট পরিবার হচ্ছে আমার এমএলএরা, তারপরে আমার রাজনৈতিক অন্যান্য পরিচয় হবে। তো আপনাদের ভারতীয় জনতা পার্টি অনেকেই অনেকদিন আগে জয়েন করেছেন, কাজ করেছেন, তখন কাজের পরিসর কম ছিল, এখন কিন্তু কাজের পরিসর প্রচুর বেড়ে গেছে। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। ময়নাগুড়ি শহরের 3 নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায় তন্ত্র সাধনার নামে এক 14 বছরের নাবালককে বলি দেওয়ার চেষ্টার অভিযোগে
তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত এক মহিলার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, কয়েকদিন আগে ওই মহিলা নাবালককে নিজের বাড়িতে নিয়ে গিয়ে মুখ বেঁধে পুজো আর্চা করেছিলেন। ওই সময় তার সামনে একটি ধারালো অস্ত্র রাখা ছিল বলেও অভিযোগ। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় এক মহিলা নাবালকের পরিবারকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নাবালককে উদ্ধার করেন। ঘটনার পর মঙ্গলবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত মহিলা বর্তমানে পলাতক বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। নাবালকের মা জানিয়েছেন, ঘটনার পর থেকে তার ছেলে ভীষণভাবে ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। ঘটনাটা হয়েছিল, একটা বাচ্চাকে নিয়ে গেছিল বলি দেওয়ার জন্য, তা ওর মাকে ওরাই লুকায় রাখছে কোথাও একটা, কিন্তু ওরা বের করতেছে না। সেইটা এসে বলা হওয়ার পরেই ওরা এরকম করছে আমাদের। আপনারা প্রথমে কি হয়েছিল, কিভাবে বুঝতে পারলেন ঘটনাটা? আমি তো তারপরে আসছি, তার আগে থেকে ওদের ওখানে শুরু হয়ে গেছিল। আমি গেছি সামনে, আমাকে পাইছে, আমাকে দিয়ে দিচ্ছে। আপনাকে দাম খামচি মেরেছে ওই সরস্বতী রায়, ওনার মেয়ে। আপনারা কি এখন তাহলে থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। কার নামে করলেন? কার নাম জানো? চার বোন, বাবা আর ওর মা যে কাজ করছে। সবাই পাড়ার? হ্যাঁ হ্যাঁ, পাড়ার সবাই মিলে। ওনার সাথে কথা কি, উনি স্পষ্ট তো বোঝা যাচ্ছে উনি বাচ্চাটাকে সিঁদুর পরাচ্ছে, হাত বান্ধা, কি বলে, তারপর হলো মুখে কাপড় বান্ধা, তারপরে সামনে হলো চামচ, দাও, সব দাওয়ার মধ্যে সিঁদুর লাগানো, ঘি সবকিছু নিয়ে রেডি, একদম তেল সবকিছু রেডি। খালি হলো মানে উনি যদি না দেখতো, মানে আর 5 মিনিট যদি মানে দেরি হইতো, তাহলে তার বাচ্চাটাকে আর পাওয়া যেত না। আর বলছিল যে এই একটা যে বলি এটা দিতে পারলো না, বলছে যে ওনার আরো 3টা বলি দিলে ওনার মানে কাজ সাধনা পূর্ণ হবে। তাহলে তো আপনার ভারী চিন্তা রয়েছে। অবশ্যই, এটা তো হবে, কিন্তু আমাদের একটাই বক্তব্য, আমরা ওরা কি বলে, আমরা ওনাকে এখানে আমাদের এই পাড়ায় এনাকে আমরা থাকতে দেবো না। অসম্ভব। হ্যাঁ, না, পুলিশ এখনো ধরে নেই, 2 দিন টাইম নিছে, এখন কি করবে জানি না। কি নাম আপনার? সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। কোতোয়ালি থানার উদ্যোগে উদ্ধার করা মোবাইল ও প্রতারণার অর্থ ফিরিয়ে দেওয়া হলো প্রকৃত মোবাইল মালিকদের হাতে। চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পাশাপাশি আর্থিক প্রতারণার শিকার হওয়া অভিযোগকারীদের টাকাও ফিরিয়ে দেওয়া হয় বৃহস্পতিবার এক বিশেষ কর্মসূচির মাধ্যমে। মোবাইল ও টাকা ফিরে পেয়ে স্বস্তি ও খুশির মুখে দেখা যায় উপস্থিত সকলের মধ্যে। পুলিশ সূত্রে জানা যায়, জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় প্রায়ই মোবাইল চুরির অভিযোগ ওঠে। কখনো বাড়ি থেকে, আবার কখনো বাজার বা জনবহুল স্থান থেকে মোবাইল চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ মোট 43টি হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে। এরপর সেগুলি শনাক্ত করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় থানার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়াও আর্থিক প্রতারণার একাধিক অভিযোগ জমা পড়েছিল থানায়। সেই অভিযোগগুলির তদন্ত করে পুলিশ মোট 19 জন প্রতারিত ব্যক্তির প্রায় 2,31,841 টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এদিন তাদের থানায় ডেকে সেই অর্থ ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। উল্লেখযোগ্যভাবে এক পুলিশ আধিকারিকের স্ত্রীও আর্থিক প্রতারণার শিকার হয়েছিলেন। তার আংশিক টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তদন্ত এখনো চলছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার আইসি মৌমান চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। বাড়ি ফিরছিলাম আমরা, তো মোহিতনগরে নেমেছিলাম, ফোনটা বাসে ভুল করে ফেলে চলে এসেছি। কবে এটা ঘটে? এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে 14 তারিখ এই বছর। তারপর আমরা তো ঘাবড়ে গেছিলাম যে ফোনটা হারিয়ে গেছে। তো এখানে আসা হলো, জলপাইগুড়িতে নামা হলো, জলপাইগুড়ি কোতোয়ালিতে এসে তো আমরা তো প্রসেস জানতাম না। তারপরে এখানে আসলাম, এরা হেল্প করে দিল যে কীভাবে কী করতে হবে, কী কমপ্লেন করতে হবে আমাদেরকে। ওনারা বললেন যে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। অ্যাপ্লিকেশন আমরা ভরলাম, এখানে সাবমিট করেছি। তারপরে আমাদেরকে বলা হলো যে আপনারা ওয়েট করুন, আমরা প্রসেস করছি। তো এই তো প্রসেস চলছে। তারপর এই খবর দিল এরা যে এরকম ডিস্ট্রিবিউশন হবে, তো আমাদেরকে ডাকা হয়েছিল, আমরা এসেছি আজকে। কোতোয়ালি পুলিশের এই উদ্যোগ কি বলবেন এই বিষয়ে? এটা রিকভারি করে দিল, যেটা কি আশা করেছিলে যে মোবাইলটা পাবে? না, সত্যি আশা করিনি যে পাবো, ফিরে পেয়েছি। এটা অনেক মানে নিজের একটা জিনিস পাওয়া গেছে।
আর আমাদের একটা ফোনের মধ্যে কত কিছু থাকে, আমাদের কত ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকে, কত ফটোস থাকে, কত মানে আমাদের মেমোরিজ থাকে আর কি। তো ফোনটা যে আমরা ফিরে পেয়েছি এটা খুব হ্যাপি। পুলিশের ভূমিকা কি বলবেন, পুলিশের এই উদ্যোগ? আমি তো ফার্স্ট অফ অল খুব থ্যাংক ইউ জানাবো এনাদেরকে, যে এনারা আমাদের জন্য এত কাজ, এত আর কি ফোন, এত জন আমার বলে না সবার জন্য এত বড় একটা উদ্যোগ নিয়েছেন, করছেন। তো আমি চাবো যে এদের ভালোই হোক। আর নেক্সট টাইম আমি আশা করি যে যেই লোকগুলো এখন পাচ্ছে তারাও খুব হ্যাপি এটা নিয়ে। তো থ্যাংক ইউ লট। অ্যাকচুয়ালি আমি তো টোটো চালাই, টোটো নিয়ে পাহাড়পুর চৌরঙ্গিতে গিয়েছিলাম, ওখানে মোবাইলটা ব্যাগে রাখা ছিল, টোটোর ব্যাগে। আমি পিছনে মাল লোড দিচ্ছিলাম, ব্যাগের থেকে মোবাইলটা চুরি হয়ে গেছে। তারপরে এখন কোতোয়ালিতে আমি একটা এফআইআর করেছিলাম মোবাইলটা রিকভারি করার জন্য, মোবাইলটা পেয়ে এলাম। খুব ভালো লাগছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। বিয়েবাড়ি থেকে অপহরণ করে গণধর্ষণ, 2 অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড। বিয়েবাড়ির অনুষ্ঠানে আসা এক 13 বছরের কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের ঘটনায় 2 অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পস্কো আদালত। পাশাপাশি প্রত্যেককে 30,000 টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে 2021 সালে ময়নাগুড়িতে মামার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসেছিল ওই কিশোরী। অনুষ্ঠান চলাকালীন আচমকাই সে নিখোঁজ হয়ে যায়। পরে পরিবার তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। অভিযোগ, জল ভরার অনুষ্ঠানে যাওয়ার পথে তাকে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। ঘটনায় মোট 3 জন জড়িত ছিল বলে অভিযোগ ওঠে। ঘটনার ভিত্তিতে 3 অভিযুক্তকেই গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন নাবালক হওয়ায় তার বিচার প্রক্রিয়া জুভেনাইল আদালতে চলছে। বাকি 2 অভিযুক্তের বিরুদ্ধে 10 জন সাক্ষীর বয়ান ও বিভিন্ন প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন বিচারক। এটা ময়নাগুড়ি থানার কেস। এটা অভিযোগ দায়ের হয়েছিল 24/4/2021 তারিখে ময়নাগুড়ি থানাতে। ঘটনাটি ঘটেছিল 24/4/2021 তারিখে। নাবালিকা মেয়েটি তার মা বাবার সঙ্গে তার দাদুর বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠানে এসেছিল 24/4/2021 তারিখে সন্ধ্যাবেলা, এবং সেখানে একটা জল ভরো অনুষ্ঠান হয়। সেই জল ভরো অনুষ্ঠানে বাড়ির সকলের সঙ্গে মেয়েটিও একটা পুকুরের পাড়ে গিয়েছিল মন্দিরের কাছে, এবং সেখান থেকে মেয়েটি মিসিং হয়ে যায়। তারপরে বাড়ির লোকরা জল ভরে বাড়িতে ফিরে এসে মেয়েটিকে খুঁজে পায় না। তারপরে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, এবং সেদিনকেই গভীর রাত্রির দিকে মেয়েটিকে একটি বাড়ির সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে, এবং মেয়েটিকে নিয়ে তার বাবা মা সেদিন রাত্রেবেলায় তাদের বাড়িতে ফিরে আসে। এবং বাড়িতে ফিরে আসার পর মেয়েটি অসুস্থ থাকার জন্য সেদিনকার তার মা বাবাকে কিছু বলেনি, কিন্তু তার পরের দিন নাবালিকা মেয়েটি, তার ঘটনার সময় তার বয়স 13 বছর ছিল, সে তার মাকে ঘটনার কথা খুলে বলে যে যখন তারা জলভরা অনুষ্ঠান থেকে ফিরছিল তখন 3টি ছেলে মেয়েটিকে মুখে চাপা দিয়ে একজন আসামির বাড়িতে নিয়ে যায়, এবং সেই আসামির বাড়ি ফাঁকা ছিল। সেখানে একটা ঘরের মধ্যে তাকে নিয়ে গিয়ে 3 জন মিলে ধর্ষণ করে। এই যারা ধর্ষণের সঙ্গে যুক্ত ছিল তাদের মধ্যে একজন হচ্ছে মাইনর, জুভেনাইল, তার বিচার প্রক্রিয়া জুভেনাইল কোর্টে হচ্ছে, এবং 2 জন মেজর ছিল, তাদের বিচার প্রক্রিয়া আমাদের মহামান্য বিশেষ পক্সো আদালতের বিচারক ইন্দ্রাণী মিশ্র মুখার্জির কোর্টে হয়। এরা পরবর্তীকালে দেখা যায় যে এই নাবালক ছেলে যে জুভেনাইল কোর্টে যার বিচার হচ্ছে, সে হচ্ছে ওই প্যান্ডেলের কাজ করেছিল ওই বাড়িতে, এবং বাকি 2 জন ক্যাটারিং হিসাবে ওই বিয়ে বাড়িতেই কাজ করেছিল। তারপর মহামান্য আদালতে চার্জশিট দাখিল হয়। চার্জশিট দাখিল হওয়ার পরে চার্জ গঠন করা হয়। সরকার পক্ষ থেকে টোটাল 10 জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করেন, এবং সাক্ষ্য শুনবার পরে মহামান্য আদালত মেয়েটির গোপন জবানবন্দি, তার মেডিকেল রিপোর্ট এবং অন্যান্য সাক্ষী সাবুত দেখে গতকালই আসামিদেরকে দোষী সাব্যস্ত করেন, এবং তাদেরকে কাস্টডিতে নিয়ে নেওয়া হয়, এবং আজকে তাদের রায় ঘোষণা করেন যে পক্সো আইনের 6 ধারায় যাবজ্জীবন এবং 376D ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দুজনেরই হয়েছে, এবং 30,000 টাকা করে জরিমানা দেওয়া হয়েছে। এবং এই 30,000 টাকা করে যে জরিমানা দেওয়া হয়েছে 2টো ধারাতেই 30,000 টাকা করে, এটি নাবালিকা মেয়েটি পাবে, এবং নাবালিকা মেয়েটিকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে।
জলপাইগুড়ি পোস্ট অফিসে আধার মোবাইল লিঙ্ক করাতে উপচে পড়া ভিড়, নেটওয়ার্ক সমস্যায় ভোগান্তি। জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস চত্বরে বৃহস্পতিবার সকাল থেকে দেখা যায় দীর্ঘ লাইন এবং ব্যাপক ভিড়। আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাতে দূর দূরান্ত থেকে আসা মানুষজন সকাল থেকেই জড়ো হন। গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা একই উদ্দেশ্যে উপস্থিত হন, আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করা। তবে পরিষেবা নিতে গিয়ে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। বারবার নেটওয়ার্ক সমস্যার কারণে কাজ ব্যাহত হয় বলে অভিযোগ ওঠে, ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় অনেককেই। মূলত অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা পাওয়ার জন্যই অধিকাংশ উপভোক্তা আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাতে আসেন বলে জানা গেছে। এছাড়াও গত কয়েকদিন ধরে বিশেষ ক্যাম্পের মাধ্যমে এই পরিষেবা দেওয়া হচ্ছে বড় পোস্ট অফিস চত্বরে। এখানে এসেছি 9:30টায়, তার আগে গিয়েছিলাম নতুন পাড়ার বাকালি হাউসে যে আধার অফিস, সেখানে গিয়ে গতকাল আমাকে বলেছিলেন ওনারা যে 10টার আগে আসলে তাহলে হয়ে যাবে, কিন্তু ওনাদের তখন বলা উচিত ছিল যে আমরা 60 জন বা 80 জনের বেশি নেব না। আমরা অনেকেই প্রায় চলে গেছিলাম, আমরা 8:30টায় ওখানে গেছি, অলরেডি তখন ওখানে 500 জন লোক ছিল। সেখানে তখন ওনারা বলেন 80 জনের বেশি হবে না, তাহলে আমরা হ্যারাসড হলাম। সেই জন্যই আমার মনে হয় এমন কিছু করা উচিত। ওনাদের আগে থাকতে যদি ওনারা বলে দিতেন, বাইরে থেকেও প্রচুর মানুষ এসেছিলেন, ওনারা যদি আগে থাকতে বলতেন যে আমরা 80 জনের বেশি করতে পারবো না, তাহলে পরে সবাই বেরিয়ে চলে যেত, এত হ্যারাসমেন্ট হতো না। তারপর ওখানে হলো না জন্য আমি আবার এখানে চলে এলাম। এখানে সিস্টেম অনুযায়ী হচ্ছে, ওখানে সমস্যা না। এখানে এসেছি যেহেতু ওখানে না করে দিল 3 দিন ধরে, আমারও চাই আধার লিঙ্ক করবো, ফোন নম্বরের সাথে আধার লিঙ্ক করবো, সেটা না হলে তো কোনো কিছু সম্ভব নয়। লাইনে 9:30 থেকে আছি, হয়ে যেত কিন্তু লিঙ্ক ছিল না, তার জন্য হলো না। এখানে ওনারা খুব সুন্দর সিস্টেমেটিকভাবে করছেন। এখন লিঙ্কের দরকার হচ্ছে যে আমার যে ফোন নাম্বারটা ছিল সেটা আমার ফোনটা চুরি হয়ে গেছিলো, ফলে সেখানে 2টো সিম লস্ট, সেই জন্য অন্য নাম্বার দেওয়ার জন্য আর অন্নপূর্ণা ভাণ্ডারটার জন্য এসছি। ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিন্তু সেই নাম্বারটা অন্য, নাম্বারটা অবশ্যই ম্যান্ডেটারি। ব্যাংকের অ্যাকাউন্টে ডাইরেক্ট নাকি যাবে না, কি একটা বললো, কি বললো ডিবিটির মাধ্যমে যাবে, সেই জন্য সেটা করতে গেলে তো আধার কার্ড মাস্ট। ঠিক আছে, হ্যাঁ তা তো থাকবে নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই পাচ্ছি না। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে আশার আলো দেখল সীমান্তবাসী। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে কাঁটাতারের বেড়া না থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে ছিলেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ ধরধরাপাড়া সংলগ্ন সীমান্ত এলাকায় কয়েক কিলোমিটার জুড়ে এখনো পর্যন্ত কাঁটাতারের বেড়া নির্মাণ হয়নি বলে জানা গিয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের অভিযোগ, বেড়া না থাকায় চোরাচালান, অনুপ্রবেশ এবং রাতের অস্বস্তি দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। যদিও এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর কড়া নজরদারি রয়েছে, তবুও স্থায়ী সমাধান হিসেবে কাঁটাতারের বেড়ার দাবি দীর্ঘদিনের। গত সোমবার নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ও প্রক্রিয়া সম্পূর্ণ করে তা বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে, যাতে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করা যায়। এই ঘোষণার পর সীমান্তবর্তী এলাকার ভারতীয় বাসিন্দাদের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, দ্রুত বেড়া নির্মাণ হলে নিরাপত্তা আরও জোরদার হবে এবং সীমান্ত এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রা অনেকটাই স্থায়ীদায়ক হবে। খুব ভালো একটা সুখবর রয়েছে যে আজকে মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে শুভেন্দু অধিকারী যে 45 দিনের ডেডলাইন দিয়েছে ফেন্সিং করবার জন্য, সেটা হলে খুবই ভালো হয়। এবং ভারতবর্ষে যেভাবে চোরাচালান, অবৈধ চোরাচালান চলে এবং অবৈধ গরু পাচার চলে এবং জঙ্গি সংগঠনে জেহাদিরা ভারতে ঢুকে বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপ করে, সেটা থেকে অন্তত ভারতবর্ষকে সুরক্ষা রাখার জন্য এই ধরনের উদ্যোগ খুব দেশের পক্ষে শুভ এবং মঙ্গলজনক। কি বলবেন, কাঁটাতারের বেড়া এই এলাকায় কোথায় নেই? এই এলাকায় আছে কাঁটাতার আছে? আমাদের এই এলাকা টোটাল যদি দক্ষিণ বেরুবাড়ি হিসাব ধরা যায়, টোটাল 45 কিলোমিটার উন্মুক্ত, সেখানটায় কাঁটাতারের বেড়া নেই। এই কাঁটাতারের বেড়া না থাকার ফলে অবৈধ জঙ্গি কার্যকলাপগুলো বাংলাদেশ থেকে ভারত সীমান্তে প্রবেশ করে তারা বিভিন্ন ধরনের নাশকতা কার্যকলাপ চালায় এবং ভারতবর্ষকে অস্থির করে তোলে। কি চাচ্ছেন আপনারা এই এলাকায়? এখানে ভিডিও সাহেব আসলো, বললো এনওসি সই দিতে, তো আমরা গ্রামবাসী মিলে বলছি যে না, আমরা সই দিব না, আমরা ততদিন জমি
কাগজপত্র ঠিকঠাক হবে না ততদিন আমরা সই দিব না। কেন ঠিকঠাক নেই কেন? এই যেখানে যে কাগজ আছে সেই কাগজে কোনো ভ্যালু নাই তো। আচ্ছা, তারপরে কি চাচ্ছেন? আমরা ওইটাই চাচ্ছি যে আমাদের কাগজপত্র হোক বা পেপারসটা রেডি হোক, তারপর আমরা সই দিব এনওসি। এনওসি মানে কি কাটাতারে বেড়া হবে? কাটাতারে বেড়া তো আমরা অবশ্যই চাই। আচ্ছা, এটার জন্য আমরা সাপোর্ট আছি। আচ্ছা, কিন্তু আমাদের আগে পেপারস লাগবে। তো ভিডিও কি বললো? ভিডিও বললো যে ঠিক আছে, আমরা তাহলে এই বার্তাটা পৌঁছাবো উপরে। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে প্রথমবারের মতো বিজেপির নতুন পার্টি অফিসের উদ্বোধন করা হলো। বুধবার রাতে বিজেপির মণ্ডল ১-এর উদ্যোগে এই কার্যালয়ের শুভ সূচনা হয়। এই নতুন পার্টি অফিসের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, সরকারি সুযোগ সুবিধা এবং নাগরিক পরিষেবা নিয়ে নিয়মিত আলোচনা এবং সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিন পার্টি অফিসের উদ্বোধন করেন বিজেপির নেতা ও মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত জীবেশ দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল ১-এর সভাপতি মনোজ শাহ সহ অন্যান্য দলীয় কর্মী ও সমর্থকেরা। দলীয় নেতৃত্বের বক্তব্য, এই কার্যালয় শুধুমাত্র রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবেই নয়, সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও নাগরিক বিষয় নিয়ে কাজ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে জলপাইগুড়ি বিজেপি মণ্ডল ১-এর ১৯ নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ অমৃত রায়ের নেতৃত্বে ১৯ নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্রে আমাদের পার্টি অফিস উদ্বোধন করা হলো। আমাদের ১৯ নম্বর ওয়ার্ডের এই প্রথম আমাদের পার্টি কার্যালয় উদ্বোধন। আজকের থেকে এই কার্যালয়ে আমাদের ১৯ নম্বর ওয়ার্ডের যারা কার্যকর্তারা আছেন তারা ডেলি সন্ধ্যাবেলা করে বসবেন। কারো যদি ওয়ার্ডের লোকের কোনো সমস্যা থাকে সেটা আমাদের শক্তি কেন্দ্রের কাছে এসে ওনারা বলতে পারেন। এবং আজকে ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি মণ্ডল ১-এর ১৯ নম্বর ওয়ার্ডের এই পার্টি কার্যালয়ের শুভ উদ্বোধন করা হলো। আমাদের জেলার মিডিয়া সেল প্রমুখ আমাদের জীবেশ দার হাত ধরে আজকে এই পার্টি কার্যালয় উদ্বোধন করা হলো। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগের তৃতীয় দিনের ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হল টাউন ক্লাব আর মিলন সংঘ। টাউন ক্লাব একতরফা আধিপত্য দেখিয়ে ৩-০ গোলে জয় তুলে নেয়। টাউন ক্লাবের হয়ে প্রভাত প্রধান একটি গোল করেন, কৃষ্ণ সুব্বা জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন। তার দুর্দান্ত পারফরমেন্সের জন্য তাকে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশনের সদর ইউনিটের পক্ষ থেকে তার হাতে ট্রফি তুলে দেওয়া হয়। স্টেডিয়াম জুড়ে প্রত্যেক দিনই লিগ ম্যাচ ঘিরে বিপুল সংখ্যক ফুটবল প্রেমের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যা প্রতিযোগিতার উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। এদিকে জেলা ক্রীড়া সংস্থার সূত্র অনুযায়ী আগামীকাল প্রথম ডিভিশনের JYCC বনাম JFA ম্যাচটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হলো। প্রবল বৃষ্টিপাতের কারণে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় এই সিদ্ধান্ত। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিধ্বংসী ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি, ব্যাহত ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা। ময়নাগুড়িতে তন্ত্র সাধনার নামে নাবালিকাকে বলির চেষ্টা, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। রাজগঞ্জ বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক, দুর্নীতি নিয়ে কড়া বার্তা বিধায়িকা শিখা চ্যাটার্জির। বিধানসভা স্পিকার রথীন ঘোষকে জলপাইগুড়িতে উষ্ণ সংবর্ধনা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।